আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের চতুর্থ অধ্যায় বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ এই বিষয়ে আলোচনা করব। আজকে আমার যে আলোচনা, সে আলোচনা থেকে তোমরা যেসব বিষয়গুলো জানতে পারবে সেটা হচ্ছে, প্রথমে আমি বাজার নিয়ে আলোচনা করব, বাজার সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা দিব। দ্বিতীয় হচ্ছে বাজারের বৈশিষ্ট্য নিয়েও আমি আলোচনা করব। তৃতীয় বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আমি আলোচনা করব, বাজারকে কয়টি ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং চতুর্থ আমি বাজার বিভক্তিকরণ নিয়ে আলোচনা করব এবং কেন বাজার বিভক্তিকরণ করা হয় সেটা নিয়েও আলোচনা করব। এবং লাস্ট এখানে বাজার বিভক্তিকরণের যে ভিত্তি বা চরকের উপর ভিত্তি করে বাজারকে বিভক্ত করা হয় সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো আমার আজকে লেকচার এই মোটামুটি এই 6টা বিষয়ের উপরে আমি আজকে আলোচনা করব যতটুকু পারা যায়। তো আসো কথা না বাড়িয়ে মূল লেকচারে চলে যাই। আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে বাজার, সেই বাজার নিয়ে আলোচনা শুরু করি। তো বাজার বলতে আসলে আমরা কি বুঝি? বাজার বলতে আমরা জানি যে বাজার বলতে এখানে পণ্য বা সেবার বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সেটকেই আমরা বাজার বলি। তো এটা সাধারণভাবে বলা যায় যে বাজার বলতে আমরা পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট, যাদের ক্রয় করার ক্ষমতা আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা আছে, তাদের সমষ্টিটাকে আসলে আমরা বাজার বলি। তো এখানে আমাদের বিপণনের বই দেওয়া আছে যে আমরা যদি ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং এর একটি সংজ্ঞা বলি যে বাজার বলতে আমরা বর্তমান সম্ভাব্য ক্রেতার সেটকেই বুঝে থাকি, ওনারা বাজার বলতে এটাই মিন করেছেন। আর আমরা ব্যাপক অর্থ যদি বলে থাকি, বাজার বলতে আসলে আমরা বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেটকে বুঝবো, পাশাপাশি এরকম একটা জায়গাকে বুঝবো যেখানে পণ্যের চাহিদা আছে এবং সেই চাহিদা পূরণ করার জন্য যেই ক্রেতার কথা আমরা বলছি বা ভোক্তার কথা বলছি, তাদের অর্থ আছে এবং অর্থ ব্যয় করার সামর্থ্য এবং কর্তৃত্ব আছে, তাদেরকে আসলে আমরা বাজার বলবো। তো যাদের কাছে অর্থ আছে কিন্তু তারা অর্থ ব্যয় করতে চাচ্ছে না, সেই ধরনের ক্রেতা বা ভোক্তাকে আমরা বাজার বলতে পারি না। তো বাজারের সাথে আসলে যে বিষয়গুলো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, যেই বিষয়গুলো আসে, এখানে আমরা মোটামুটি 4টা বিষয় আইডেন্টিফাই করতে পারি যে বাজারের সাথে চলে আসে বা বাজার বলতে আসলে আমরা মিন করে থাকি। তো বাজার বলতে আমরা এখানে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বুঝবো যাদের কোনো নির্দিষ্ট পণ্যের অভাব আছে বা চাহিদা আছে। এবং দ্বিতীয়ত আমরা এখানে বাজার বলতে এখানে আমরা অর্থ ব্যয় করার সামর্থ্য আছে এবং ওইসব ভোক্তাদেরকে বুঝবো যারা অর্থ ব্যয় করে তাদের প্রয়োজন বা চাহিদার সন্তুষ্টি বিধান করতে চায়। এই দুটি জিনিস ছাড়াও বাজার বলতে আমরা কোনো অবস্থানকেও বলতে পারি, যেখানে আসলে সম্ভাব্য বা বর্তমান ক্রেতারা কোনো পণ্য কিনে থাকে, এই ধরনের সম্ভাব্য কোনো অবস্থানকেও আমরা আসলে বাজার বলতে পারি। এছাড়াও এখানে বাজার বলতে আমরা 4 নাম্বার যদি বলি যে বাজার বলতে আমরা সর্বোপরি যেখানে ভোক্তার প্রয়োজন এবং অভাব মেটানোর জন্য পর্যাপ্ত পরিমাণ পণ্যের যোগান আছে এবং ভোক্তারা পছন্দ অনুসারে পণ্য কিনে তাদের চাহিদা মেটাতে পারে, সেই ধরনের অবস্থানকেও আমরা আসলে বাজার বলতে পারি। তো এই হচ্ছে মোটামুটি বাজার নিয়ে আমাদের আলোচনা। তো আমরা বাজার নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেলে আমরা এখানে দ্বিতীয় যে আলোচনাটা আছে সেটাতে চলে যাব। সেটা হচ্ছে আমাদের এখানে বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তো আমাদের বাজারের সংজ্ঞার ভিতরেই আসলে আমাদের বাজারের বৈশিষ্ট্যটা অনেকটাই চলে আসছে। তো আমরা বাজারের ভিতরে যেসব বৈশিষ্ট্যগুলো পাই সেটা আমরা সংজ্ঞার ভিতরেও আমরা দেখেছি যে বাজারের ভিতরে আমরা যদি প্রথম যে বৈশিষ্ট্যটা বলি যে বাজারের ভিতরে অবশ্যই এখানে ভোক্তা সন্তুষ্টির কথাটা আসবে, যে ভোক্তাদেরকে সন্তুষ্টি বিধানের জন্যই আসলে বাজারটা তৈরি। আমরা বর্তমান বিপণনের যে ভাষা বা আধুনিক বিপণনের যেই ধারণা, সেখানে বলা হচ্ছে যে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করার যেই প্রচেষ্টা, সেটাকে আসলে বিপণন বলে। তো আমরা আসলে বাজার বলতে এই ধরনের জায়গাটাকেই বলবো যেখানে ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের পসরা সাজিয়ে এখানে যারা বিক্রেতা আসে তারা বসে। এবং 2 নাম্বার আমরা বলতে পারি যে বাজার বলতে অবশ্যই
উপযোগ আছে এরকম কোনো জিনিসের যোগানটাকে আমরা বুঝবো, যে বাজারের মাধ্যমে ভোক্তারা, আমরা যদি বলি ভোক্তা বাজারের মাধ্যমে ভোক্তারা পণ্যের ব্যবহারের মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করবে, এবং শিল্প পণ্যের যারা এখানে বা ব্যবসায়ী যারা আছে তারা এখানে এটাকে পুনরায় উৎপাদনের জন্য অথবা পুনরায় বিক্রির জন্য এই পণ্যের যে উপযোগটা আছে সেটাকে তারা শিল্প কারখানাতে ব্যবহার করে এটাকে আবার নতুন করে উপযোগ তৈরি করবে বা নতুন রূপগত উপযোগ তৈরি করে ভোক্তাদের কাছে এটা আবার বিক্রি করবে। তো উপযোগ অবশ্যই বাজারের ক্ষেত্রে থাকতে হবে। তো বাজারের বৈশিষ্ট্যের ভিতরে আমরা দুইটা জিনিস অলরেডি আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে বাজারের ভোক্তা সন্তুষ্টি বিধানের জন্যই বাজারটা হবে, 2 নাম্বার হচ্ছে এখানে অবশ্যই উপযোগ থাকতে হবে, 3 নাম্বারটা হচ্ছে এখানে বাজারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখানে অবশ্যই থাকতে হবে। যে বাজারের ক্ষেত্রে আমরা এখানে ক্রেতা নির্দিষ্ট থাকবে, এবং এখানে কোনো প্রতিষ্ঠান যদি হয়, যদি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কোনো ক্রেতা থাকে অবশ্যই তারা নির্দিষ্ট থাকবে, এবং তারা নির্দিষ্ট পরিমাণ পণ্য নির্দিষ্ট দামে কিনে তাদের অভাব বা চাহিদার এখানে সন্তুষ্টি বিধান করবে। তারপর 4 নাম্বার হচ্ছে বাজার বলতে এখানে অবশ্যই একটা অবস্থান থাকবে, যে অবস্থানে আসলে পণ্যটা কেনাবেচা করা হবে। তো এখানে অবস্থান বলতে আমরা কোনো জায়গাকে মিন করছি না, অবস্থানটা হতে পারে এটা আমরা বর্তমানে যে কাঁচা বাজারের কথা বলি অথবা নর্মাল বাজারের কথা বলি, এটার পাশাপাশি আমাদের জনপ্রিয় যে বর্তমানে অনলাইন বাজার আছে এইটাও এখানে বাজার। তো বাজার বলতে আমরা এখানে যে অবস্থানের কথা বলছি এই অবস্থানটা এইখানে ক্রেতা যেখানে আছে এখানে আসলে বাজারের অবস্থান। বাজারের অবস্থানটা পুরা বিশ্বব্যাপীও হতে পারে অথবা নির্দিষ্ট কোনো এলাকাতেও হতে পারে। তো সেই কারণে বাজারের অবস্থানকে কোনো নির্দিষ্ট জায়গাতে ডিফাইন করা যাবে না। তো সেই কারণে আমরা বাজার বলতে অবস্থান বলতে আমরা পুরো বিশ্বকে মিন করতে পারি অথবা নির্দিষ্ট কোনো জায়গাকেও আমরা আসলে বাজারে আওতাতে ফেলতে পারি। এছাড়া আমরা এখানে যদি আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলি, যে বিক্রেতা যে পণ্যটা বিক্রি করতে যাচ্ছে এইটা ক্রয় করার মতো ক্রেতার আর্থিক সামর্থ্য থাকতে হবে। তো বাজারে যদি কেউ যায় তার কাছে যদি আর্থিক সামর্থ্য না থাকে সেই ক্রেতাকে আমরা অবশ্যই বাজার বলবো না। বাজার বলতে আমরা বলেছি যে পণ্য ও সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেটটাকেই বাজার বলে। তো সেই ক্ষেত্রে যার আর্থিক সামর্থ্য নেই তাকে বাজারের অংশ বলা যাবে না। তো সেই কারণে বাজার বলতে আমরা অবশ্যই আর্থিক সামর্থ্য সম্পন্ন ব্যক্তির সমস্যাটা বা প্রতিষ্ঠানের সমস্যাটাকে আমরা বাজার বলবো। পঞ্চম যেটা আছে, আমরা বাজার বলতে এখানে অর্থ ব্যয় করার ইচ্ছা ও কর্তৃত্ব, এটাও বাজারের একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করেছি। যে বাজার হতে গেলে অবশ্যই অর্থ ব্যয় করার ইচ্ছা এবং তার কর্তৃত্ব এখানে থাকতে হবে। একজন কোটিপতি, হ্যাঁ, দেখা গেছে যে এখন সে জেলখানাতে, তো তার এখানে অর্থ আছে, সামর্থ্য আছে, কিন্তু সে এটা ব্যয় করার মতো কর্তৃত্ব তার কাছে নাই। তো সেই কারণে এখানে এই লোকটাকে যে জেলখানাতে আছে তাকে আমরা এখানে বাজার বলতে পারবো না, অথবা তাকে আমরা ক্রেতা বলতে পারবো না। তো সেই কারণেই আমরা এখানে বাজার বলতে এই জিনিসটাও বলি যে অর্থ ব্যয় করার ইচ্ছা, সামর্থ্য, কর্তৃত্ব, এই 3টা যদি থাকে তখন এটাকে আসলে বাজার বলা যাবে। তো এইভাবে আমরা বাজার নিয়ে মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিলাম। তো আমরা আসো আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটাতে চলে যাই। সেটা হচ্ছে আমরা এখন বাজারটাকে শ্রেণী বিভাগ করে দেখাবো। বাজারটাকে আসলে 2 ভাগে ভাগ করা যায় গ্রেটার সেন্সে। প্রথম ভাগটাকে আমরা বলে হচ্ছে ভোক্তা বাজার, আর একটা হচ্ছে ব্যবসা বাজার। এই 2টা ভাগে বাজারটাকে ভাগ করা যায়। তো ভোক্তা বাজার কি? ভোক্তা বাজার বলতে আসলে আমরা বুঝি সেই ধরনের বাজার যেখানে ভোক্তারা চূড়ান্ত ভোগের মাধ্যমে পণ্যের ভেতরে যে উপযোগ আছে সেটাকে নিঃশেষ করার জন্য যেখানে পণ্যটা ক্রয় করে থাকে যে বাজার থেকে, সেই বাজারটাকে আসলে আমরা বলি হচ্ছে ভোক্তা বাজার। অথবা যেই বাজারে ভোক্তাদের পণ্য ক্রয়ের উদ্দেশ্য থাকে পণ্য থেকে উপযোগ নিঃশেষ করা, সেই ধরনের বাজারটাকে আসলে আমরা ভোক্তা বাজার বলে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ব্যবসা বাজার। তো ব্যবসা বাজারের ক্ষেত্রে আমাদের এখানে ব্যবসা বাজারটাকে আমরা আরো 3টা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তো ব্যবসা বাজার বলতে আমরা আসলে ওই ধরনের বাজার কি বুঝি, যেই বাজারে যেই ক্রেতা পণ্য ক্রয় করে পুনরায় উৎপাদনের জন্য অথবা পুনরায় বিক্রয়ের জন্য যেই বাজারে ক্রেতা পণ্য ক্রয় করে, সেই ধরনের ক্রেতাদেরকে আসলে আমরা এখানে ব্যবসা বাজারের অংশ বলি। অতএব ব্যবসা বাজার বলতে আমরা ওই ধরনের ক্রেতাদেরকেই বুঝি যেই ধরনের ক্রেতারা পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে অথবা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে অথবা পুনরায় ভোক্তাদের কাছে নতুন উপযোগ সৃষ্টির উদ্দেশ্যে যদি কোনো পণ্য সামগ্রী কোনো বাজার থেকে কিনে থাকে, ওই ধরনের
ক্রেতাদের সেটকে আমরা আসলে ব্যবসা বাজারের অংশ বলে থাকি। তো ব্যবসা বাজারে যারা এখানে ক্রেতা থাকে তারা পণ্যটাকে পুনরায় ব্যবহারের উদ্দেশ্যে কিনে থাকে বা পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য এই পণ্যটাকে কিনে থাকে। তো সেই কারণে আমরা এখানে ব্যবসা বাজার বলতে আসলে এই পুনর বিক্রেতা অথবা পুনর উৎপাদনকারী বাজারকেই আসলে আমরা বলে থাকি। তো আমরা এই ব্যবসা বাজারটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে শিল্প বাজার, দ্বিতীয় ভাগটা হচ্ছে এখানে পণ্য বিক্রেতা বা এখানে মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তাদের বাজার, অথবা এইখানে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সরকারি বাজার। তো এই 3 ভাগে আমরা আসলে ব্যবসা বাজারটাকে ভাগ করতে পারি। তো প্রথম যেটা আছে আমরা যদি বলি শিল্প পণ্যের বাজার, শিল্প পণ্যের বাজার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা আছে যে শিল্প বাজার। শিল্প বাজার বলতে আমরা এখানে শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যেই পণ্য তারা পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে কিনে থাকে সেই ধরনের ক্রেতা বা সেই ধরনের শিল্প প্রতিষ্ঠানের সমষ্টিটাকেই আসলে আমরা এখানে শিল্প বাজার বলে থাকি। শিল্প বাজারের এখানে ক্রেতা হচ্ছে বা ক্রেতার সেট হচ্ছে শিল্প প্রতিষ্ঠান। তো শিল্প প্রতিষ্ঠান এখানে পণ্য কিনে থাকে পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে কাঁচামাল হিসাবে ব্যবহারের জন্য। তো সেই কারণে এখানে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা আসলে শিল্প বাজার বলবো, যেই ধরনের প্রতিষ্ঠান পুনরায় বিক্রির উদ্দেশ্যে অথবা কাঁচামাল হিসাবে কোনো বাজার থেকে পণ্য কিনে থাকে তখন তাদেরকে আমরা আসলে এখানে শিল্প পণ্যের বাজার বলবো। এরপরে হচ্ছে এখানে পণ্য বিক্রেতা বাজার যেটা আছে। পণ্য বিক্রেতার বাজারের মূল কথা হচ্ছে এখানে বিক্রেতারা নিজেরা ভোগের জন্য পণ্য কিনে না, তারা ক্রয়কৃত পণ্যটা পুনরায় ভোক্তাদের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বা বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে তারা পণ্যটা সংগ্রহ করে থাকে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন বাজার থেকে তারা পণ্যটা ক্রয় করে একত্রিত করে পরবর্তীতে দাম বাড়লে তারা বিক্রি করে, অথবা পণ্যের সাথে সময়গত অথবা পরিবহন স্থানগত উপযোগগুলো তারা সৃষ্টি করে পণ্যের দাম বৃদ্ধি করে তারা এই পণ্যটা ভোক্তাদের কাছে বিক্রি করে। তো এই ধরনের পণ্য বিক্রেতার বাজারও আসলে আমরা দেখে থাকি, যেটা ব্যবসা বাজারের একটা অংশ। তো এই পণ্য বিক্রেতার বাজার আমরা বাংলাদেশে অহরহই দেখে থাকি। ধরো যে রাজশাহী থেকে আম সরাসরি অনেক ঢাকার ব্যবসায়ীরা কিনে আনে এবং তারা এগুলো বিভিন্ন জায়গাতে বিক্রি করে। এছাড়া আমরা আড়তদার কর্তৃক চাঁদপুর থেকে ইলিশ কিনে এনে আড়তে সংরক্ষণ করে ওইখান থেকে আবার পুনরায় ভোক্তাদের কাছে বিক্রি করা। এছাড়াও এখানে অনেক ধরনের পণ্য আমরা এইভাবে পুনরায় বিক্রির উদ্দেশ্যে কিনতে দেখে থাকি। তো এটাকে আসলে আমরা পণ্য বিক্রেতার বাজার বলি। 3 নম্বর যেটা আছে এই ব্যবসা বাজারের অংশ হিসাবে যে সরকারি বাজার। সরকারি বাজারের মূল কথা হচ্ছে এখানে মুনাফার উদ্দেশ্যে সরকার কোনো পণ্য কিনে থাকে না। সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ বা জনসেবা। তো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জনগণের বা জনকল্যাণের উদ্দেশ্যে যেসব পণ্য কেনা হয়ে থাকে বা জনগণকে সেবা দেওয়ার উদ্দেশ্যে যেসব পণ্য কেনা হয় সেই ধরনের বাজারটাকে আসলে আমরা বলি হচ্ছে সরকারি বাজার, যেখানে ক্রেতা হচ্ছে সরকার। যেমন আমরা এখানে সরকারি হাসপাতালের জন্য আমরা গ্লাভস থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে এগুলো যখন কেনা হয় সরকারি হাসপাতালের জন্য, তো এটাকে আমরা অথবা ওষুধপত্রের কথা যদি আমরা বলি এটা হচ্ছে সরকারি বাজারের পণ্য এবং এই কারণে এটাকে আমরা সরকারি বাজার বলছি। তো সরকারি বাজারে এখানে হাসপাতাল হতে পারে, স্কুল কলেজ অথবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হতে পারে। তো এই সব সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জনগণকে সেবাদান করার জন্য যেসব পণ্য কেনা হয় তো এই ধরনের প্রতিষ্ঠানের সেটটাকে আসলে আমরা সরকারি বাজার বলে থাকি। তো এই হচ্ছে আমাদের বাজার নিয়ে বা বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা। তো আমরা তৃতীয় যে টপিকটা ছিল সেটা আলোচনা শেষ করে ফেললাম। তো আমরা এখানে বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। বাজারটাকে আমরা 2টা ভাগে ভাগ করে ব্রডার সেন্সে আলোচনা করেছি। প্রথমে আমরা বলেছি বাজারটা হতে পারে ভোক্তা বাজার অথবা দ্বিতীয় হতে পারে এটা ব্যবসা বাজার, এবং ব্যবসা বাজারের আমরা 3টা ভাগ আলোচনা করেছি। একটা হচ্ছে শিল্প বাজার, পণ্য বিক্রেতার বাজার 2 নম্বর, এবং 3 নম্বর আমরা আলোচনা করেছি সরকারি বাজার। তারপরে আমরা চলে যাবো হচ্ছে এখানে আমাদের চতুর্থ যে টপিক আমাদের বাজার বিভক্তিকরণ নিয়ে। তো আমরা এতক্ষণ বাজার নিয়ে আলোচনা করেছি। তো বাজারে আমরা যদি সিম্পলি এতক্ষণ আলোচনা থেকে যদি একটু ধারণা নেই যে আমরা এখানে ভোক্তা বাজার বলেছি অথবা এখানে ব্যবসা বাজার বলেছি, ব্যবসা বাজারের অনেকগুলো অংশ আমরা এখানে আলোচনা করেছি। এখানে এমনিতেই বোঝা যাচ্ছে যে বাজারটা অনেক কারণেই বিভক্ত হয় বা এখানে মার্কেট সেগমেন্টেশন অনেক কারণেই করা লাগে। তো এখানে মার্কেট সেগমেন্টেশন বাজারে অবশ্যই করতে হয়। ভোক্তাদের আমরা সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করতে গেলে
আমাদের মার্কেট সেগমেন্টেশনের কোনো বিকল্প নাই। আমরা যদি বাজারটাকে বিভক্ত না করি, আমার ক্রেতার চাহিদা যদি আমি সর্বোচ্চ আমি যদি মিট আপ করতে না পারি, তাহলে আমি তাদেরকে 100% স্যাটিসফাই করতেও পারবো না এবং তাদের থেকে ম্যাক্সিমাম মুনাফা আমি অর্জন করতে পারবো না। তো সেই কারণে আমার বাজার বিভক্তিকরণ অবশ্যই দরকার। তো বাজার বিভক্তিকরণ বলতে আসলে আমরা কি বুঝি? তো এখানে বাজার বিভক্তিকরণ বলতে খুব সোজা। বাজার বিভক্তিকরণ বলতে আমরা সমজাতীয় পণ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন বাজারটাকে আমরা উপবিভাগ বা উপভাগে ভাগ করি, তখনই এটাকে আমরা বলি হচ্ছে বাজার বিভক্তিকরণ। আমি আবারও বলছি যে বাজার বিভক্তিকরণ বলতে আমরা সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, কোনো পণ্যের সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে, অথবা এখানে সমজাতীয় বৈশিষ্ট্য বলতে এখানে ক্রেতাও হতে পারে, তাদের সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমি বাজারটাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা গ্রুপে ভাগ করে ফেলবো, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে বাজার বিভক্তিকরণ। তো এই বাজার বিভক্তিকরণ সম্পর্কে আমরা যদি আরো ডিটেইলস জানতে চাই, বাজার বিভক্তিকরণের ভিতরে আসলে 5টা জিনিস আসে। সমগ্র বাজারকে কতিপয় উপবিভাগ বা বাজারে ভাগ করা, যেখানে ছোট ছোট অংশে ভোক্তাদেরকে ভাগ করা তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন এইজের ভিত্তিতে আমি যদি বাজারটা ভাগ করি, যেমন 18 ঊর্ধ্ব, অথবা আমি যদি শিশুদের জন্য ভাগ করি যে 1 থেকে 5 বছরের শিশুদের বাজার, অথবা আমি যদি বয়োবৃদ্ধ 50 ঊর্ধ্বদের জন্য ভাগ করি, তো এখানে বৃদ্ধদের বাজার হতে পারে। তো এইভাবে আমরা বাজারটাকে আসলে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন ভাগ করি, তখনই এটাকে আসলে বলে হচ্ছে বাজার বিভক্তিকরণ। তো বাজার বিভক্তিকরণের ভিতরে আসলে আমরা এই 4-5টা জিনিস পাই। প্রথম হচ্ছে যে আমরা সমগ্র বাজারকে কতিপয় উপবাজার বা এখানে উপবিভাগে ভাগ করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে সমজাতীয় ক্রেতাদেরকে এক শ্রেণীতে আবদ্ধ করি এই বাজার বিভক্তিকরণের মাধ্যমে। তো বাজার বিভক্তিকরণের দ্বিতীয় হচ্ছে যে আমরা বাজারটা আসলে বিভক্তিকরণ করি হচ্ছে যে এখানে বাজার বিভক্তিকরণ করলে আমরা সমজাতীয় ক্রেতাদেরকে আমরা একটা শ্রেণীতে বা একটা জায়গাতে পাই বা একতাবদ্ধ করতে পারি, এবং আমি সহজেই তাদের প্রয়োজন অভাব অনুসারে আমার পণ্যটা ডিজাইন করে অথবা আমার বাজারজাতকরণ মিশ্রণটা আমি ব্যবহার করে তাদেরকে সহজে আমি স্যাটিসফাই করতে পারি। তো সেই কারণে আমরা ক্রেতাদেরকে শ্রেণীবদ্ধ করার জন্য বা একটা গ্রুপে ভাগ করার জন্যই আসলে বাজার বিভক্তিকরণটা করে থাকি। এছাড়াও বাজারের অংশের জন্য পৃথক পৃথক বিপণন কৌশল ব্যবহার করার জন্য আসলে আমরা এখানে বাজার বিভক্তিকরণটা নিয়ে আসি। তো আমরা কেন বাজারটা বিভক্তিকরণ করব? এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি বাজারটাকে বিভক্তিকরণ করি, তাহলে আমার কোন গ্রুপের জন্য কোন বিপণন কৌশলটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমি সেইভাবে ডিজাইন করে আমি সেই গ্রুপটাকে সর্বোচ্চ স্যাটিসফাই করতে পারবো। ধরো যে আমি যদি বাজারটাকে ভাগ করি বয়সের ভিত্তিতে, তাহলে আমি যদি 0 থেকে 3 বছরের শিশুদের জন্য একটা বাজার করি, ধরো যে আমি কাপড়ের বিজনেস করি, তো কাপড়ের বিজনেস যদি আমি করি 0 থেকে 1, এদের জন্য আমি এক ধরনের কাপড় বানালাম, হ্যাঁ, অথবা আমি ধরো যে 4 থেকে 8 বছরের শিশুদের জন্য এক ধরনের কাপড় বানালাম। তাদের ঊর্ধ্বে যারা আছে 10 থেকে 18, তো 18 থেকে আমরা যদি 40 থেকে 60 ঊর্ধ্ব, তো এইভাবে যদি আমি বয়সের ভিত্তিতে বাজারটাকে ভাগ করি, আমি কোন বয়সের বাজারের জন্য কোন ধরনের বিপণন মিশ্রণ বা আমার এখানে বিজ্ঞাপন অথবা মূল্য নির্ধারণ, অথবা তাদের কাছে কিভাবে আমি পণ্যটা পৌঁছাবো, অথবা পণ্যটা আমি কিভাবে প্যাকেজিং করব, কিভাবে আকর্ষণীয় করব, এইটার জন্য আমি সর্বোত্তম বিপণন মিশ্রণ আমি ইউজ করতে পারি যদি আমি বাজারটা বিভক্তিকরণ করে ফেলি। যেমন শিশুদের জন্য এক ধরনের কাপড়ের প্যাকেজিং করতে হবে এবং ওইভাবেই কাপড়টা ডিজাইন করে র্যাপিং করে, এবং যারা শিশুদের কাপড় কিনে, দ্যাট মিনস মা বাবা, তাদের কাছে উপস্থাপনের জন্য আমার বিজ্ঞাপনটা রেডি করতে হবে এবং ওইভাবেই আমার একটা দাম এখানে নির্ধারণ করতে হবে। তো সেই কারণে এখানে আমরা যদি বাজারটা বিভক্তিকরণ করি, তাহলে আমার কোন বাজারের জন্য কোন ধরনের বিজ্ঞাপন বা বিপণন কৌশল ব্যবহার করা লাগবে সেটা আমি বের করে ফেলতে পারি। তো সেই কারণে আসলে আমি বাজার বিভক্তিকরণটা করে থাকি। ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান, এটার জন্য আসলে আমরা বাজারটা বিভক্তিকরণ করে থাকি। যেমন আমরা ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান বলতে এখানে বুঝে থাকি হচ্ছে যে ভোক্তারা যতক্ষণ পর্যন্ত তারা যে অর্থ ব্যয় করছে এবং তার থেকে রিটার্ন যে অনুভূতিটা পণ্য ব্যবহারের পর পাচ্ছে, এইটা পার্থক্যটা যদি বেশি হয়, হ্যাঁ, পজিটিভ পার্থক্যটা যদি বেশি হয়, তখনই এটাকে আমরা বলি যে
কাস্টমার্স আর স্যাটিসফাইড। দ্যাট মিনস এখানে সে যদি 100 টাকা দিয়ে একটা পণ্য কিনে, সে যদি 130 টাকার সে বেনিফিট ফিল করে তার ভিতরে, যে আমি অনেক বেশি বেনিফিটেড হয়েছে পণ্যটা ব্যবহার করে, তখনই আমি বলতে পারবো যে মাই কাস্টমার ইজ স্যাটিসফাইড, বা আমার ভোক্তারা সন্তুষ্ট হয়েছে। তো ভোক্তাদের সন্তুষ্টি বিধান নিশ্চিত করার জন্য আসলে বাজারটা বিভক্তিকরণ করার প্রয়োজন পড়ে। কারণ আমি যদি বাজারটা বিভক্তিকরণ না করি, তাহলে আমার ভোক্তাদেরকে আমি সর্বোচ্চ স্যাটিসফাই করতে পারবো না। কারণ ভোক্তাদের চাহিদাটা আমি বাজার বিভক্তিকরণ না করলে, আমি কোন ভোক্তারা কোন ধরনের জিনিস চাচ্ছে, কত দামে চাচ্ছে, কেন চাচ্ছে, এগুলো যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তার জন্য আমি বেস্ট মার্কেটিং অফার আমি দিতে পারবো না, এবং তাদেরকে আমি বেস্ট স্যাটিসফাই করতে পারবো না। তো সেই কারণে আসলে আমাদের বাজার বিভক্তিকরণটা প্রয়োজন হয় ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য। এরপরে হচ্ছে আমরা এখানে সম্পদের দক্ষ উপযুক্ত ব্যবহারের জন্য আসলে আমরা বাজারটা বিভক্তিকরণ করে থাকি। যে আমরা যে প্রতিষ্ঠানের যে সম্পদ, এই সম্পদের দক্ষ এবং উপযুক্ত ব্যবহার। এখানে প্রতিষ্ঠানের সম্পদ আমরা জানি যে সীমিত সম্পদের মাধ্যমে আমাদের অসীম অভাব পূরণ করা লাগে ভোক্তাদের। তো সেই কারণে আমরা এখানে এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার কিভাবে করতে পারি, তো সেই জন্যই আসলে আমরা বাজারটা বিভক্তিকরণ করি। কারণ আমি মার্কেটটা আমার দেখা গেছে যে পুরো বিশ্বব্যাপী, আমি পুরো বিশ্বের কাস্টমারদেরকে আমি স্যাটিসফাই করতে গেলে আমি কাউকে স্যাটিসফাই করতে পারবো না। তো সেই কারণে আমার টার্গেট থাকে হচ্ছে যে আমি কাদেরকে স্যাটিসফাই করব, তাদেরকে একটা গ্রুপে ভাগ করে ফেলি। তো এই যে গ্রুপে আমি যদি ভাগ করে ফেলি, তখনই এটাকে আমি বলতেছি বাজার বিভক্তিকরণ। তো বাজার বিভক্তিকরণ করে ফেললে আমি আমার যে সম্পদ আছে, যতটুকুই হোক সীমিত, সেটাকে আমি সর্বোত্তম ব্যবহার করে আমার যে এই যে মার্কেট সেগমেন্ট, সেটাকে আমি বেস্ট স্যাটিসফাই করতে পারি। তো সেই কারণে আসলে আমরা বাজারটা বিভক্তি করি। তো এরপরে আমাদের যে টপিকটা আছে, এই বাজার বিভক্তিকরণ কেন করি, এটার পরে যে টপিকটা আছে সেটাতে আমরা চলে যাই বাজার বিভক্তিকরণের উপকারিতা, যে আমরা বাজার বিভক্তিকরণ করলে কি কি উপকার পাবো, বা আমার কি কি লাভ আছে বাজার বিভক্তিকরণ করলে। তো আমরা বাজার বিভক্তিকরণের কয়েকটা উপকারিতা এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা। এখানে সমজাতীয় ক্রেতাদের চিহ্নিত করা। এতক্ষণ আলোচনা থেকে এইসব বিষয়গুলো চলে আসে যে বাজার বিভক্তিকরণ করলে কি লাভ। তো প্রথম যেটা আছে যে আমরা এখানে বলছি সমজাতীয় ক্রেতাদের চিহ্নিত করো, যে আমরা বাজার বিভক্তি করলে আমাদের লাভ হচ্ছে যে আমাদের যারা ক্রেতা, এখানে সমজাতীয় ক্রেতাদেরকে আমরা সহজেই সিলেক্ট করতে পারবো। ধরো সমজাতীয় ক্রেতা বলতে আমি সম পেশার বা সম আয়ের ভিত্তিতে যদি আমি বাজারটাকে ভাগ করি, ধরো যে কৃষক তারা এক ধরনের পণ্য কিনে, অথবা এখানে গার্মেন্টস কর্মী যারা আছে তারা এক ধরনের পণ্য কিনে, যারা ছাত্র তারা এক ধরনের পণ্য কিনে। তো এক এক ধরনের চাহিদা এক এক রকম। অথবা আমি যদি আয়ের ভিত্তিতে নিম্ন আয়, মধ্য আয়, উচ্চ আয়ের যারা আছে তাদেরকে যদি আমি ভাগ করি, তাহলে দেখা যাবে যে আমরা এখানে যে সমজাতীয় ক্রেতাদেরকে আমরা সহজেই চিহ্নিত করতে পারবো যে তাদের চাহিদা হচ্ছে এই ধরনের পণ্য, এবং তারা এই দামে পণ্যটা চায়। হ্যাঁ, এবং তারা পণ্যের সাইজ যদি বড় হয় তারা নিবে, ছোট করে নিবে না। অথবা পণ্যের যদি মোড়ক খুব সুন্দর হয় তারা নিবে, না হলে নিবে না। তো এইভাবে আমি দেখা গেছে যে বাজার বিভক্তিকরণ করলে আমার এখানে সমজাতীয় ক্রেতাদেরকে আমি সহজেই চিহ্নিতকরণ করতে পারি। এটা আমার একটা উপকারিতা। 2 নম্বর যেটা আছে যে আমরা কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন, যে বাজার বিভক্তিকরণ করে আমি যদি আমার সমজাতীয় ক্রেতাদেরকে আমি চিহ্নিতকরণ করে ফেলতে পারি, তাহলে এখানে আমি কার্যকর বিপণন মিশ্রণটা তৈরি করতে পারবো। বিপণন মিশ্রণ বলতে আমরা জানি যে এখানে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা জিনিসকে আমি যখন ব্ল্যান্ড করি বা একসাথে আমি ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের জন্য যখন ব্যবহার করি, তখন এটাকে আমরা আসলে বিপণন মিশ্রণ বলি। তো এখানে আমি পণ্যর ক্ষেত্রে আমার পণ্যের বৈশিষ্ট্য বা গুণগত মান যদি আমি বেস্ট আমি যদি এখানে সেট করি, পণ্যের মুরগিকরণ থেকে শুরু করে প্রাইসিং থেকে শুরু করে সবকিছু যদি আমি স্পেশালভাবে রেডি করি আমার যে গ্রুপটা আমি সিলেক্ট করেছি প্রথমে সেটার জন্য, এবং সেটা আমি যদি খুব সুন্দরভাবে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করি, এবং এটা যদি আমি একটা ভালো, যেটাকে তারা এক্সপেক্ট করছে বা প্রত্যাশা করছে সেই ধরনের দাম যদি আমি এই পণ্যটাতে সেট করি, এবং তারা যেই জায়গাতে বা হাতের কাছাকাছি তারা চাচ্ছে ওই জায়গাতে যদি আমি এটা পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যাবে যে ক্রেতারা বেস্ট স্যাটিসফাই থাকবে। তো এটাই আমাদের এখানে দ্বিতীয় বলা আছে যে আমরা যদি এখানে বাজার বিভক্তিকরণ করি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে আমরা বিপণন মিশ্রণটা খুব সুন্দর করে ডিজাইন করতে পারি। এবং 3 নম্বর যে উপকারিতাটা আছে বাজার মিশ্রণের, সেটা হচ্ছে আমরা বিপণন বাজেট প্রণয়ন করতে পারি। যে বিপণন বাজেট প্রণয়ন করাটা খুব সহজ হয়, যে আমি কোন বাজারের জন্য বা আমার এখানে কোন সেগমেন্টের জন্য কত টাকার মার্কেটিং মিক্স আমি অ্যাপ্লাই করব, বা কোন মার্কেট সেগমেন্টের জন্য আমার কত টাকা বরাদ্দ করা প্রয়োজন।
যেই মার্কেটে আমার ক্রেতা বেশি, যেখান থেকে আমার প্রফিট বেশি আসে, সেখানে আমার বাজেটটা বেশি রাখা লাগবে। যেই মার্কেটে আমার ক্রেতা কম, মার্কেট শেয়ার আমার কম, সেখানে আমি কম টাকা খরচ করবো। তো এইভাবে আমি বাজেটটা আয় ব্যয় অনুযায়ী আমি নির্ধারণ করে ফেলতে পারি। তো আমার এখানে মার্কেটিং বাজেট তৈরি করা সহজ হয়ে যায় যখন আমি বাজারটা বিভক্তিকরণ করে ফেলি। বাজার বিভক্তি না করলে আমি পুরা বাজারটাকে চিন্তা করে যদি আমি মার্কেটিং বাজেটটা বানাই, তাহলে আমার মার্কেটিং বাজেট পুরাটাই আমার লসে পরিণত হবে। তো সেই কারণেই আমার যতটুকু বাজার প্রফিটেবল বা বাজারের যে অংশটা আমার সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে, সেই অংশটার জন্য আমার এক ধরনের মার্কেটিং প্ল্যান করতে হবে এবং সেখানে আমার বাজেট বেশি রাখতে হবে। আর যেখানে আমার মোটামুটি ইনকাম আসে সেখানে অ্যাভারেজ, আর যেখানে আমার এই ক্রেতাই নাই, ক্রেতা খুব কম, সেখানে এক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে বাজেটও সেখানে অল্প রাখতে হবে। তো এইভাবে আমরা 3 নাম্বারটাও আলোচনা করলাম যে বাজার বিভক্তিকরণ করলে এটার উপকারিতাটা কি। 4 নাম্বার হচ্ছে লাভজনক বাজার অংশ নির্বাচন, যে আমরা বাজার বিভক্তিকরণ করলে আমার কোন বাজারের অংশটা সবচেয়ে বেশি লাভজনক সেটা আমি সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারি। একটু আগে আমি বলেছি যে আমার যেই বাজারের অংশটা থেকে ক্রেতারা সবচেয়ে বেশি পণ্য কিনছে, মুনাফা সবচেয়ে বেশি আসছে, তো সেই বাজারের অংশটা আমি সহজে নির্বাচন করতে পারবো যদি আমি বাজারটাকে বিভক্তিকরণ করে ফেলি। এরপরে হচ্ছে আমার এখানে 5 নাম্বার হচ্ছে আধুনিক বিপণন মতবাদের প্রয়োগ আমি করতে পারি যদি আমি বাজারটা বিভক্তিকরণ করি। আধুনিক বিপণন মতবাদটা হচ্ছে যে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক মুনাফা অর্জন নিশ্চিতকরণ, এটাই হচ্ছে আধুনিক বিপণন মতবাদ। তো এই আধুনিক বিপণন মতবাদ যে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে মুনাফা অর্জন করা, এইটাই সেহেতু ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধান করতে গেলে অবশ্যই আমাকে ভোক্তাদের অভাব, প্রয়োজন, চাহিদা অনুযায়ী বাজারটাকে ভাগ করতে হবে এবং সেই অনুযায়ী আমার ভোক্তাদের জন্য বিপণন মিশ্রণের কৌশলগুলা ব্যবহার করতে হবে যাতে ভোক্তারা সবচেয়ে বেশি স্যাটিসফাই হয়। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে প্রতিযোগিতামূলক সাফল্য অর্জন। আমি যদি বাজার বিভক্তিকরণ করি, আমার প্রতিযোগী প্রতিষ্ঠান কোন জায়গাতে অর্থ ব্যয় করছে বেশি এবং তাদের সাথে আমার অবস্থান কোন জায়গাতে বাজারে, সেটা আমি বাজার বিভক্তিকরণ করলে সহজেই জেনে যাব। আমার যেখানে অবস্থান ভালো, সেখানে আমি প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে ভালো মুনাফা অর্জন করার জন্য সবসময় আমি চেষ্টা করব এবং সেই মার্কেটটাকে আমি লং টার্ম সাস্টেনেবল করার জন্য, ধরে রাখার জন্য আমি এখানে যত ধরনের কৌশল আছে আমি এখানে প্রয়োগ করতে পারবো। তো সেই কারণেই আমি প্রতিযোগিতা টিকে থাকতে হলে অথবা প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে ভালো অবস্থানে থাকতে হলে অবশ্যই আমাকে বাজারটা বিভক্তিকরণ করতে হবে। বাজার বিভক্তিকরণ করলেই আমি এখানে তুলনাও করতে পারবো যে আমার অফার এবং আমার প্রতিযোগী অফার পার্থক্য কোন জায়গাতে, আমি কি তার থেকে নিচে নাকি আমি তার থেকে ভালো অবস্থানে আছি, আমি কি তার থেকে কোনো অফার কম দিচ্ছি নাকি সে আমার থেকে কোনো জায়গাতে বেস্ট অফার দিচ্ছে। তো সেই জিনিসটা আমি যদি বাজার বিভক্তিকরণ করি সহজে আমি বের করে ফেলতে পারবো। তো সেই কারণে আমরা আসলে বাজার বিভক্তিকরণটা করে থাকি। তো বাজার বিভক্তিকরণ করলে এই উপকারিতাটাও আছে। এরপরে হচ্ছে আমরা হুমকি এবং সুযোগ নির্ধারণ, যে বাজার বিভক্তিকরণ করলে আমরা ভবিষ্যতে আমার কোন জায়গাতে সুযোগ আছে সেটা আমি সহজেই বের করে ফেলতে পারবো। বাজার বিভক্তিকরণ করলেই আমরা যেহেতু বলছি যে বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট, আমি সম্ভাব্য ক্রেতা বা ভবিষ্যতে আমার ক্রেতা কে হতে পারে বা কোন মার্কেটটা আমার জন্য তৈরি হতে পারে, সেই সুযোগটা আমি সহজে বের করে ফেলতে পারবো। তো সেই কারণে বাজার বিভক্তি না করা পর্যন্ত আসলে এই সুযোগটা বা কোন মার্কেটে আমার সুযোগ আছে, কোন জায়গাতে আমি বা কোন ক্রেতাদেরকে আমি সার্ভ এখনো করি নাই, কোন ক্রেতারা এখনো আমার পণ্য কিনে নাই, কোন ধরনের, কোন পেশার, কোন শ্রেণীর, কোন বয়সের, কোন অঞ্চলের, তো এটা যদি আমি বিভক্তি না করি, এই ক্রেতাদেরকে এইভাবে বিভক্ত না করলে আমি কখনোই বের করতে পারবো না যে আমার কোন জায়গাতে সুযোগ আছে। তো সেই কারণে বাজার বিভক্তিকরণ করার ফলেই আমি বুঝতে পারি যে আমার কোন জায়গাতে নতুন মার্কেটের বা নতুন ক্রেতা তৈরির সুযোগ আছে এবং কোন জায়গাতে আমার হুমকি আছে, বিপরীতে আমি সহজেই বের করে ফেলতে পারি। যেই মার্কেটটাতে আমার সেলস পড়ে যাচ্ছে এবং সেখানে প্রতিযোগিতা বেশি, সেখানে আমি টিকতে পারবো না, তো সেইখানে আমার অবশ্যই হুমকি আছে। তো সেই বাজারটা আমি অবশ্যই চেষ্টা করব টেকনিক্যালি এখান থেকে আমার ইনভেস্টমেন্টটা উঠায় আনার জন্য। তো সে কারণে আমরা বাজার বিভক্তিকরণ করলে হুমকি এবং সুযোগ এই দুইটাই আমরা বের করে ফেলতে পারি। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে বাজার বিভক্তিকরণ করলে আমার কি উপকারিতা। তো এইসব আমরা এখানে 7টা উপকারিতার কথা বলেছি। তো এই উপকারগুলো আমরা আসলে পেয়ে থাকি। তো আমরা এরপরে যে টপিকটা আছে, আমরা বাজার বিভক্তি আমরা কোন কোন চলক বা ভিত্তিগুলোকে বিবেচনা করি। আমি যখন একটা বাজার বিভক্তিকরণ করতে যাব, অবশ্যই আমাকে কিছু
জিনিসের উপর ভিত্তি করে বাজারটাকে বিভক্তিকরণ করতে হবে। কারণ আমি এমনিতেই শূন্যের উপরে বাজারটাকে বিভক্তিকরণ করতে পারবো না। এখানে আগে থেকেই কিছু ক্রাইটেরিয়া বা চলক যেগুলোর উপরে নির্ভর করে বাজারটা, সেটার উপরে ভিত্তি করেই আমি আমার বাজারটাকে শ্রেণীবিভাগ করব। তো সেই কারণেই এখানে আমাদের যে লাস্ট টপিকটা, সেই লাস্ট টপিকটা হচ্ছে বাজার বিভক্তিকরণের ভিত্তি। তো বাজার বিভক্তিকরণ করতে গেলে আমরা এখানে ভোক্তা বাজার দেখেছি এবং ব্যবসা বাজার দেখেছি। তো দুইটা বাজারের বিভক্তিকরণ দুই রকম। তো আমরা এখানে ভোক্তা বাজার যেটা আছে এটা কিভাবে বিভক্তিকরণ করা যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং তোমরা ব্যবসা বাজারটা আসলে কিভাবে বিভক্তিকরণ করা যায় সেটা তোমরা হোমওয়ার্ক হিসেবে বাসায় করে নিবে। এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে যে ব্যবসা বাজার কিভাবে বিভক্তিকরণ করা যায় বা কোন কোন চলককে ভিত্তি ধরে ব্যবসা বাজারটা বিভক্তিকরণ করা হয়, সেটা তোমাদের বাড়ির কাজ। আর আমরা এখন পড়াই দিব হচ্ছে তোমাদের ভোক্তা বাজারটা কোন কোন চলকের উপর ভিত্তি করে এটাকে বিভক্তিকরণ করা যায়। খুবই সহজ, এই টপিকগুলো কোনো কঠিন নাই। আমরা এখানে ভোক্তা বাজারটা যদি আমরা এটাকে ভাগ করতে যাই, ভোক্তা বাজারটাকে ভাগ করতে গেলে আমার কিছু জিনিসের উপর ভিত্তি করে এটাকে ভাগ করতে হয়। যেমন একদম সহজ, আমরা প্রথমেই যদি আমরা চিন্তা করি যে ভৌগোলিক ভিত্তিতে যে আমরা আমাদের যে পুরা বিশ্বটাকে যদি আমি চিন্তা করি, যে ম্যাপ অথবা আমার এখানে পুরো বিশ্বের যতগুলো দেশ আছে, এই ভৌগোলিক অবস্থানটাকে যদি আমি ভিত্তি ধরি, এই ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমি প্রথম বাজারটাকে ভাগ করতে পারি। যেমন আমরা যদি সহজেই বলি যে দেশীয় বাজার হতে পারে, আন্তর্জাতিক বাজার হতে পারে। ভৌগোলিক ভিত্তিতে বাজারটাকে ভাগ করতে গেলে এটা হচ্ছে একটা চলক, এইটার ভিতরে আরো অনেকগুলো চলক আছে যেটার উপর ভিত্তি করে আমরা বাজারটাকে ভাগ করতে পারি। যেমন প্রথমে আমরা বলতে পারি যেমন বিশ্ব অঞ্চল বা দেশ, এটার উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি, যে পুরো বিশ্বটাকে আমি চিন্তা করলে এখানে আমরা মহাদেশ ভিত্তিক 7টা মহাদেশে এটাকে ভাগ করে প্রথমে আলোচনা করতে পারি। অথবা আমরা এখানে পুরো বিশ্বের যতগুলো স্বাধীন দেশ আছে 205টা বা 209টা, তো এটার উপর ভিত্তি করে আমি 209টা এটা ভাগ করতে পারি। অথবা আমি অঞ্চল বেসিসে আমি বাজারটাকে ভাগ করতে পারি, নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা যেখানে প্রচন্ড গরম পড়ে, দেশের ভিতরেও বিভিন্ন অঞ্চলের বাজারটাকে ভাগ করা যায়। যেমন বাংলাদেশের ভিতরে আমরা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, হ্যাঁ, তো এইভাবে আমরা বাজারটাকে ভাগ করতে পারি। যে উত্তরাঞ্চলের মানুষের চাহিদা একরকম, দক্ষিণাঞ্চলের মানুষের চাহিদা একরকম। আমরা উত্তরাঞ্চলের মানুষের যে ধরনের চাহিদা বা তারা যেভাবে তাদের লাইফস্টাইল বা জীবিকা নির্বাহ করে, দক্ষিণাঞ্চলের মানুষ সেভাবে জীবিকা নির্বাহ করে না। এখানে শহর বা নগরের আয়তনের উপরে ভিত্তি করে বাজারটাকে ভাগ করতে পারে। যেমন শহর বা নগর যদি বড় হয়, যেমন ঢাকা সিটিটাকে আমরা যদি মেগা সিটি বলি, তো এখানে এই সিটিটাকে অনেকগুলা ভাগে ভাগ করে বাজারটা সাজানো যায় অথবা বাজারটাকে বিভক্ত করা যায়। যেমন ঢাকা সিটিটাকে এমনিং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেবে ভাগ করা আছে। এছাড়াও আমরা এটাকে আরো অনেকগুলা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এটাকে ভাগ করে এই বাজারটাকে আমরা বিভক্ত করতে পারি। যদি এখানে নগর বা অঞ্চলটা বড় হয়, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে এটাকে আমরা সার্ভ করতে পারি। ডেনসিটি অফ দ্য পপুলেশন বেশি থাকে বাজারটা বিভক্তিকরণের ক্ষেত্রে আমাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে মানুষ বেশি সেখানে বাজারটাকে আমার ছোট ছোট অংশে ভাগ করতে হয়। যেমন আমরা এখানে বাংলাদেশের ক্ষেত্রে যদি শুধুমাত্র ঢাকা সিটির কথাই বলি, যে ঢাকা সিটির যারা এখানে মার্কেটিং এর সাথে জড়িত বা বিপণনের কাজের সাথে জড়িত, তারা বাজার কেন্দ্রিক ঢাকা সিটির যে যতগুলো বাজার আছে, হ্যাঁ, এই বাজারে লাখ লাখ ক্রেতা এখানে এই ছোট ছোট বাজার কেন্দ্র করেই তারা তাদের বাজারজাতকরণ কৌশলটা সাজায়। যেমন এখানে আমরা যদি বলি যে নিউ মার্কেট, এইখানে যে বাজারটা আছে এটার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, আবার খিলগা বাজার যেটা আছে এটার জন্য এক ধরনের স্ট্র্যাটেজি, মিরপুর আছে, কারণ বাজার আছে। তো প্রত্যেকটা জায়গাতেই এখানে প্রচুর পরিমাণে ক্রেতা সমাগম ঘটে। তো সেই কারণে জনসংখ্যার ঘনত্ব যেখানে বেশি, ওইখানে বাজারটাকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় এই জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে। আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যদি যাই, মানুষের ঘনত্ব যেহেতু কম, আমরা বাজারটাকেও পার্বত্য অঞ্চল, আমরা এখানে 3টা জেলাকে একত্রিত করে একটা বাজার বলি। আর ঢাকার ভিতরেই আমরা 10 থেকে 12টা সেগমেন্ট করে বাজারটাকে আমরা সার্ভ করি। তো এটা হচ্ছে জনগণের বা জনসংখ্যার ঘনত্বের কারণে। এরপরে হচ্ছে এখানে জলবায়ু। বাংলাদেশের ক্ষেত্রে আমরা মৌসুমী জলবায়ুর কথা বলি, যে মৌসুমের সময় বা মৌসুমী জলবায়ু যখন থাকে, যেমন শীতের সময় শীতের বাজার, আবার গরমের সময় গরমের বাজার বা গ্রীষ্মকালীন বাজার, হ্যাঁ, বর্ষার সময় এক ধরনের বাজার আমাদের চলে। তো এইভাবে যেই অঞ্চলের জলবায়ু যেরকম, সেই ভিত্তিতেই বাজারটাকে আসলে ভাগ করে
ভোক্তাদেরকে সর্বোচ্চ সেবাদান করার চেষ্টা করা হয়। যে ডেমোগ্রাফিক সেগমেন্টেশন বা জনসংখ্যা বিষয়ক ভিত্তিটাই হচ্ছে বাজার বিভূতিকরণের মূল ভিত্তি। এটার উপর ভিত্তি করেই আসলে আমরা যারা দেশের ভিতরে ব্যবসা করে বা ছোটখাটো ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা, তারা এই ডেমোগ্রাফিক সেগমেন্টেশন বা এখানে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের এই জিনিসটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাজারটা বিভক্ত করে থাকে। যেমন ডেমোগ্রাফির ভিতরে প্রথমে আসে হচ্ছে বয়স, যে বয়সের ভিত্তিতেই আসলে বাজারটা বিভক্তিকরণ করা হয় সবচেয়ে বেশি। যেমন বয়সের ভিত্তিতে মানুষের রুচি, পছন্দ, অভ্যাস এগুলোর পরিবর্তন ঘটে। তো সেই কারণে বাজারটাও এখানে পণ্যের চাহিদারও এখানে পরিবর্তন হয়। তো সেই কারণে ওইভাবেই আমার বাজারটাকে সাজাতে হয় বা ভাগ করতে হয়। যেমন তোমার এখন যে বয়স, তোমার যে পণ্যের চাহিদা, আমি যে বয়সে আছে আমার সেই পণ্যের চাহিদা নেই, অথবা আমার বাবা যেই পণ্যের চাহিদা আমার দাদার সেই পণ্যের চাহিদা নেই। তো এইভাবেই পণ্যটা বয়সের ভিত্তিতে চাহিদার যেহেতু পার্থক্য হয়ে যাচ্ছে, বাজারটাও এই বয়সের ভিত্তিতে অবশ্যই বিভক্তিকরণ করা লাগে। এছাড়াও আমরা যদি লিঙ্গের ভিত্তিতে বলি, নারী পুরুষ, নারীদের ক্ষেত্রে এক ধরনের জিনিস বা বাজার তৈরি হয়েছে, পুরুষের ক্ষেত্রে এক ধরনের জিনিস বা বাজার তৈরি হয়েছে। যেমন নারীদের ক্ষেত্রে, নারীদের যদি আমরা পোশাক আশাক বলি, পুরুষদের পোশাক আশাক দুইটা একদম টোটালি ডিফারেন্ট। ম্যাক্সিমাম পণ্যের ক্ষেত্রে, নারী পুরুষের ক্ষেত্রে ম্যাক্সিমাম পণ্যেই এই দুইটা লিঙ্গের ভিত্তিতে আমরা ভাগ হতে দেখি। জুতা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, কসমেটিক্স অথবা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলোই আমরা এখানে এই লিঙ্গভেদে ভাগ করতে পারি। এরপর হচ্ছে আমরা এখানে পরিবারের আয়তন, জীবনচক্র, আয় এগুলোর উপর ভিত্তি করেও বাজারটাকে ভাগ করা যায়। যেমন পরিবারের আয়তন বলতে, যদি এখানে 10 সদস্যদের পরিবার হয় এক ধরনের চাহিদা থাকবে, 5 সদস্য হলে এক ধরনের। অথবা আমরা পরিবারের আয়তন বলতে এখানে মেরিড, আনমেরিড অথবা 2 জনের ফ্যামিলি, 1 জনের ফ্যামিলি, এই ভিত্তিতেও আমরা বাজারটাকে ভাগ করতে পারি। যেমন এইগুলা অফারের ক্ষেত্রে আমরা দেখি, এই যে ফ্রিজের ক্ষেত্রে যে বড় সাইজ অথবা ছোট সাইজের ফ্রিজ, তো এটা আসলে এই পরিবারের আয়তনের উপর ভিত্তি করেই হয়ে থাকে। এছাড়া আয়ের কথা যদি আমরা বলি, যে বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে অবশ্যই ভোক্তাদের আয়টাকে সর্বপ্রথম বিবেচনা করা হয়। ভোক্তাদের আয়ের উপরে চিন্তা করেই বাজারটাকে বিভক্তিকরণ করা যায় সবচেয়ে বেশি। ধরো যে যারা নিম্নবিত্ত, যাদের আয় মাসে 10,000 টাকার নিচে, তারপরে যারা ধরো যে উচ্চ 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 নিম্নবিত্ত অথবা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, তো তাদের ক্ষেত্রে এখানে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000, 40 থেকে 50,000 অথবা 50,000-এর ঊর্ধ্বে অথবা লাখের ঊর্ধ্বে যাদের ইনকাম, ওইভাবে বাজারটাকে আমরা ইনকামের ভিত্তিতে বা আয়ের ভিত্তিতেও ভাগ করতে পারি। এছাড়াও এখানে বাজার বিভক্তিকরণ করার ক্ষেত্রে, জনসংখ্যা বিষয় বিভক্তিকরণের ক্ষেত্রে এখানে পেশা আছে, শিক্ষা আছে, ধর্ম আছে, বর্ণ আছে, জাতীয়তা আছে, এইগুলোর ভিত্তিতেও আমরা বাজারটাকে বিভক্তিকরণ করতে পারি। যেমন পেশার ভিত্তিতে আমরা অনেক ধরনের পেশাজীবী আমাদের এই আশেপাশে বা পরিবেশে দেখে থাকি। ধরো যে এখানে ফল বিক্রেতা, সে এক ধরনের পেশা, অথবা আমরা যদি বলি ব্যাংকার এক ধরনের পেশাজীবী, অথবা আমি শিক্ষক এক ধরনের পেশাজীবী। তো আমার চাহিদা, ব্যাংকারের চাহিদা অথবা যে ফল বিক্রি করছে তাদের চাহিদা একরকম না। তো এই কারণে এই পেশার উপর ভিত্তি করেও বাজারটাকে 3 ধরনের ভাগ করা যাবে। ধর্মের কথা বলি, ধর্মের ক্ষেত্রেও ধর্মীয় অনেক অনুষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় যে মুসলমানরা, আমাদের এখানে কুরবানি ঈদ আসছে, তো কুরবানি ঈদের জন্য বিশাল বড় এখন গরুর বাজার, গরু ছাগলের বাজার বসবে। রোজার সময় আমাদের চাল ডাল এগুলার পাশাপাশি ছোলা, খেজুর এগুলার বিশাল পরিমাণ বাজার আমাদের বসে থাকে। হিন্দুদের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে দুর্গা পূজা অথবা বড় বড় পূজার অনুষ্ঠানগুলা, দোল উৎসব, এগুলোর সময় তাদের অনেক ধরনের বাজার আমরা দেখে থাকি। তো এই যে বাজার, এগুলা আমাদের ধর্মের ভিত্তিতেও ভাগ হতে পারে। অথবা বর্ণ যদি বলি, আমরা শিয়া, সুন্নি, অনেক ধরনের বর্ণ আমরা এখন ক্লাসিফিকেশন পাই। অথবা হিন্দুদের ভিতরে আমরা ব্রাহ্মণ, শূদ্র, নমশূদ্র, তো এই যে ক্লাসিফিকেশন, এইটার উপরে ভিত্তি করেও বাজারটা এখানে ভাগ করা যেতে পারে। বা সাইকোলজিক্যাল দিক থেকেও আমরা বাজারটাকে ভাগ করতে পারি। যেমন এখানে প্রথম যেটা আছে সামাজিক শ্রেণী বা জীবন ধাঁচ বা ব্যক্তিত্ব, এর উপর ভিত্তি করে বাজারটাকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি। যে এখানে সামাজিক শ্রেণী বলতে আমরা সমাজে উচ্চ শ্রেণী, মধ্যম শ্রেণী বা নিচু শ্রেণী, এই 3 ধরনের শ্রেণী আমরা সচরাচর সব জায়গাতেই দেখে থাকি। তো উচ্চ শ্রেণীর মানুষ এক ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকে, যেটা নিচু শ্রেণীর মানুষ কখনই ব্যবহার করার চিন্তাও করে না, কারণ এখানে অনেক খরচ পড়ে যায়। তো সেই কারণেই এখানে শ্রেণীর উপর ভিত্তি করেও, এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা চিন্তা করেও এখানে বাজারটাকে বিভক্তিকরণ করা যেতে পারে। অথবা নিচু শ্রেণীর একজন মানুষ তার ব্যক্তিত্বের কারণে সে
যে পণ্যগুলো সে ক্রয় করে সে রুচিসম্মত পণ্য সে ক্রয় করতে পারে তার ব্যক্তিত্বের কারণে। তো সেই কারণে ব্যক্তিত্ব অনেক সময় বাজারকে বিভক্তিকরণের ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। যেমন ব্যক্তিত্বের কথা যদি আমরা বলি, যে এখানে অনেকে স্বাধীনচেতা আছে, অনেকে আত্মকেন্দ্রিক আছে, অনেকে কর্তৃত্বপরায়ণ আছে। হ্যাঁ, তো প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা আলাদা বাজার বিভক্তিকরণ করা যায়, কারণ এক একজনের আচার আচরণ বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তার চাহিদাটা গড়ে ওঠে। তো সেই কারণে যে বন্ধুত্বপরায়ণ এবং যে আত্মকেন্দ্রিক এই দুজনের চাহিদা সেম হবে না। আবার যে কর্তৃত্বপরায়ণ, আবার যে নেতৃত্ব দানকারী যার ভিতরে বৈশিষ্ট্য আছে, তাদের দুইজনের আবার বৈশিষ্ট্য ভিন্ন হবে। তো সেই কারণেই তাদের উপর বা তাদের যে চাহিদা, তাদের চাহিদার সাথে অন্যদের চাহিদা মিলবে না। তো সেই কারণে ওইটার উপর ভিত্তি করেও আমরা বাজারটাকে, এই যে সাইকোলজিক্যাল দিক থেকেও বাজারটাকে আমরা ভাগ করতে পারি। যে বাজারটাকে আমরা আচরণগত দিক থেকেও আমরা এখানে ভাগ করতে পারি, যে বিহেভিয়ারাল সেগমেন্টেশন, যে আচরণিক বিবিধীকরণের ক্ষেত্রে ভোক্তারা কিভাবে আচরণ করছে, হাউ দ্য কাস্টমার্স অ্যাক্ট অর রিয়েক্ট আফটার পারচেজিং, বিফোর পারচেজিং, অথবা অ্যাট দ্য টাইম অফ পারচেজ, যে কিভাবে তারা আচার আচরণ করছে ওইটার উপর ভিত্তি করেও বাজারটা সেগমেন্টেশন করা যায়। যেমন এখানে উপলক্ষ আমরা একটা আচরণিক ভিত্তি হতে পারে, যে আমরা ঈদের সময় দেখে থাকি বাবা যতই কষ্ট করুক, ঈদের সময় তার ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কিনতে সে কার্পণ্য করে না। জামা কাপড় জুতো সবকিছুই সে এই উপলক্ষের কারণে সে ছেলে মেয়েদেরকে কিনে দিচ্ছে। তো এই উপলক্ষের কারণেই অনেক সময় দেখা যায় যে যারা নর্মালি টাকা খরচ করতে চায় না, কিন্তু উপলক্ষের কারণে সে টাকা খরচ করে, তো সেই কারণে আমরা উপলক্ষ ভিত্তিকও আমরা বাজারটাকে সেগমেন্ট করতে পারি। যেমন বৈশাখী অফার হয়, গ্রীষ্মের অফার হয়, ঈদের সময় আমরা ঈদ ধামাকা অফার দেখি। হ্যাঁ, কুপন ডিসকাউন্ট থেকে শুরু করে অনেক ধরনের ডিসকাউন্ট অফার আমরা ঈদের সময় দেখে থাকি, কারণ ঈদের সময় মানুষ সাধারণত যেই খরচটা সে করে না কাপড় চাপড় বা বিভিন্ন শৌখিন জিনিস কেনার ক্ষেত্রে, কিন্তু উপলক্ষ আসলে সে এই খরচটা করে। তো সেই কারণে উপলক্ষের উপর ভিত্তি করেও আমরা বাজারটাকে ভাগ করতে পারি। এরপরে হচ্ছে আমরা ব্যবহারকারীর মর্যাদা বা ব্যবহারের হার, এটার উপরে ভিত্তি করে বাজারটাকে ভাগ করতে পারি। ব্যবহারকারীর মর্যাদা বলতে আমরা এখানে যে ব্যবহারকারীর যে সোশ্যাল স্ট্যাটাস, যে একজন পণ্য ব্যবহারকারী যে সে যদি হাই ক্লাসের হয়, তাহলে তার এখানে যে আমরা বিহেভ, সেই পণ্য ব্যবহারের ক্ষেত্রে সে যে বিহেভটা করবে, বা সে যেই ধরনের সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, বা সমাজে যাদের মর্যাদা বেশি, তারা সবসময় কাপড় থেকে শুরু করে তাদের প্রত্যেকটা জিনিস রুচিসম্মত কিনে থাকে। কারণ তারা জেনে তেন জিনিস পরে, তারা যদি পাবলিক ফিগার হয়, তাদের যদি সবসময় ক্যামেরার সামনে আসতে হয়, জেনে তেন পোশাক তারা পরতে পারে না। তো সেই কারণেই তাদের এই সামাজিক মর্যাদার কারণেই তারা সবসময় তাদের পণ্য বা তাদের ব্যবহার্য জিনিস যেগুলো আছে এগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকে। এছাড়াও এখানে আমরা ব্যবহারের হার এবং পণ্যের প্রতি মনোভাব, এটার উপর ভিত্তি করেও আমরা বাজারটাকে বিভক্তি করতে পারি আচরণিক বিভক্তিকরণ পার্টে। যেমন এখানে ব্যবহারের হারের যে কথাটা আছে, ব্যবহারের হারের ক্ষেত্রে আমরা বেশি বা একবার বা সব সময় ব্যবহার করি, এই ধরনের শ্রেণীবিভাগ আমরা দেখে থাকি। তো ব্যবহারের হারের ভিত্তিতে আমরা যারা এখানে বেশি ব্যবহার করে, তাদের জন্য এক ধরনের আমি সেগমেন্টেশন করতে পারি, যে বেশি কিনলে এখানে 10% ছাড় অথবা 20% ছাড়। তো এই ধরনের আমরা অফার দেখে থাকি। আমি যদি 2টা কিনি, একটা আমার ফ্রি, অথবা আমি 2000 টাকার পণ্য কিনলে আমার এখানে 500 টাকা ডিসকাউন্ট। ভোক্তাদেরকে আমি অফার দেই যে বেশি কিনলে এখানে ছাড় আছে, তাহলে দেখা যাবে যে এখানে তাদের আচরণে কিছু পরিবর্তন হয়। এরপর লাস্টে যেটা আছে, আমরা এখানে পণ্যের প্রতি মনোভাব যেটা আছে, যে আমার পণ্যটা যদি, যে পণ্যটা আমি ব্যবহার করি সেই পণ্যটাকে যদি আমি বেস্ট মনে করি বা ব্র্যান্ডেড প্রোডাক্ট মনে করি, তো এই আচরণের, শুধু এই আচরণের কারণেই আমি দেখা যাবে যে পণ্যটাকে কিনবো। যে ব্র্যান্ডেড প্রোডাক্ট, এই ব্র্যান্ডের কারণেই পণ্যটাকে আমি সবচেয়ে বেশি প্রিফার দিয়ে থাকি। তো সেই কারণে আমার এখানে দাম কোনো ফ্যাক্টর হবে। তো এইভাবে আমরা আচরণিক দৃষ্টিকোণ থেকে বা এই চলকের উপর ভিত্তি করে আমরা বাজারটাকে বিভক্তিকরণ করতে পারি। তো এই হচ্ছে আমাদের মূল আলোচনা। আমরা আজকে 4র্থ অধ্যায় থেকে মূলত এই বিষয়গুলোই আলোচনা করে শেষ করলাম। তো 4র্থ বিষয় থেকে আমরা আজকে যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে বাজার কি, এবং আমরা বাজারের বৈশিষ্ট্য দেখেছি। 3 নাম্বার যেটা আছে,
আমরা এখানে বাজারের শ্রেণী বিভাগ দেখেছি এবং 4 নাম্বার আমরা বাজার বিভক্তিকরণ কি সেটা নিয়ে আইডিয়া নিয়েছি, কেন বাজার বিভক্তিকরণ করা হয় সেটা জেনেছি। 5 নাম্বার বাজার বিভক্তিকরণের উপকারিতা জেনেছি। 6 নাম্বার বাজার বিভক্তিকরণটা কিভাবে করা যায় বা কোন কোন ভিত্তির উপরে বাজার বিভক্তিকরণটা নির্ভর করে সেটাও আমরা জেনেছি। তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এতটুকুই। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বাজার বিভক্তিকরণের আরো কিছু বিষয় সম্পর্কে জানবো এবং বিপণন মিশ্রণ এটা সম্পর্কেও জানবো এবং একটা উদ্দীপকও আমরা আলোচনা করবো। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে।